আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রাইভেট সার্ভেন্ট লবেশ ফ্রম PSLF BCA জয়ের গল্প অনুষ্ঠানে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল, 33তম প্রশাসন ক্যাডারের একজন দায়িত্বশীল ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আজিমউদ্দিন আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানকে দিকে কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রলে দেখুন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন প্রজাতন্ত্রের দায়িত্বশীল রয়েছেন, একজন প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল জায়গা থেকে যিনি উপজেলা নির্বাহী হিসেবে দায়িত্ব প্লাস হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন জনাব আজিমউদ্দিন, তার মাধ্যমে কিছু বিষয় জানাবে। প্রিয় দর্শক, প্রত্যেক মানুষের জীবনের কিছু না বলা কথা থাকে, জীবনে উঠে আসার কিছু টার্নিং পয়েন্ট থাকে। সফলতায় যারা পৌঁছান তারা অনেক কষ্ট কঠোরতার মাধ্যম দিয়ে, অধ্যাবসায়ের মাধ্যম দিয়ে, সংগ্রামের মাধ্যম দিয়ে এই বিজয়ের জায়গায় তারা পৌঁছান। আজকের যিনি আলোচক তিনি কিভাবে একজন বিসিএস জয়ী হলেন, কিভাবে তিনি তার এই সফলতার জায়গায় আসলেন সে সম্পর্কিত কিছু আলোচনা আমরা করব। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত তখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব মোহাম্মদ আজিমউদ্দিন, ইওনো ভাঙ্গা। জি জনাব, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন কিভাবে কোন চেতনা থেকে আপনার জীবনের শুরু হলো? আপনার পিতামাতা আপনাকে স্বপ্ন দেখালেন, আপনিও পিতামাতার স্বপ্ন সফল করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হলেন। অসঙ্গতি যতই থাকুক, শারীরিক, মানসিক বা পারিবারিক, সেটি কথা নয়, লক্ষ্যে পৌঁছতে হবে, এটি আপনার গোল। এই গোল থেকেই আপনি আজকে এই পর্যন্ত এসছেন। আপনি যদি শুরুটা বলতেন যে কিভাবে আপনি আপনার জীবনের পড়াশোনা বা লক্ষ্যটা নির্ধারণ করলেন। ধন্যবাদ আপনাকে এবং আমাদের যে দর্শক শ্রোতা রয়েছেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমার এই বিসিএস ক্যাডার হয়ে ওঠার গল্পটা একটু ভিন্ন। জি, প্রত্যেকটা গল্পের পিছনেই কারো না কারো অবদান থাকে, কোনো না কোনো গল্প থাকে। তো আমি এই পর্যন্ত এসেছি, এর জন্য আমি প্রথমেই শুকরিয়া আদায় করব মহান রবের প্রতি যে আল্লাহ তাআলা আমাকে প্রজাতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত করেছেন। তা নাহলে আমার চেয়ে আরও অনেক প্রতিভাবান বা অনেক সামর্থ্যবান অনেকেই ছিলেন যারা বিসিএস ক্যাডার হওয়ার বা প্রজাতন্ত্রের যোগ্য কর্মকর্তা হওয়ার দাবিদার। তারপরেও এটা ভাগ্য বলা চলে, মানুষ পরিশ্রম করে, পরিশ্রমের সাথে যদি আল্লাহ পাকের সহায়তা থাকে তাহলে মানুষ সফল হয়। তো শুরুটা হয়েছিল আসলে আমি ছোটবেলা থেকেই আমার একটু সমস্যা রয়েছে যে আমি ছোটবেলায় পাটা ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার ফলে আমি ক্লাস 8 পর্যন্ত স্কুলে যেতে পারি নাই। আচ্ছা, অসুস্থ ছিলেন? ক্লাস 8 পর্যন্ত আমি চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। এর ভিতর দিয়ে আমার পাটা 4-5 বার ভেঙেছে বিভিন্ন কারণে। একটু দুষ্ট বা চঞ্চল প্রকৃতির ছিলাম, একটু ডান পিঠে ছিলাম, যে জানালা বেয়ে উপরে উঠে যাওয়া বা গাছে চড়া, দৌড়ে বেড়ানো, ছুটে বেড়ানো, এটা আমার চরিত্রের বৈশিষ্ট্য ছিল। তো একটু চঞ্চলতার কারণে আমি 3-4 বার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছি এবং আমার পা ভেঙেছে এবং সেটার চিকিৎসা করতে গিয়ে আমাকে ক্লাস 8 পর্যন্ত বিছানায় শুয়ে থাকতে হয়েছে মেশিন পরা অবস্থায়। তো সেই দিনগুলিতে আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক, আমার মাও একজন স্কুল শিক্ষক। তো বাবা মায়ের যে পরিচর্যার ভিতরে বিদ্যালয়ে না গিয়েও আমি বিছানায় শুয়ে পড়ালেখা করেছি। তো এমনও আমার দিন গিয়েছে যে আমি স্বপ্ন দেখতাম যে আমি যদি অন্তত দুটো স্ক্র্যাচে ভর করে যদি আমি কোনোদিন হাঁটতে পারি, নিজ দুপায়ে, এরকম একটা অবস্থা ছিল। হ্যাঁ, যে আমি যদি অন্তত স্ক্র্যাচে বর করেও হাঁটতে পারি, আমি বাহিরের আলো বাতাসটা দেখতে পারি, একজন মানুষের মতো আলো বাতাসের সংস্পর্শে আমি যে দম বন্ধ হয়ে যে একটা অবস্থা ছিল আমার, খাবার দাবার আরো যদি বলি যে প্রাকৃতিক কার্য যেগুলি সবই আমার একই জায়গাতে, আমার ক্লাস 8 পর্যন্ত। হ্যাঁ, এমনকি গোসল করা, আপনি জানেন যে ক্লাস 8 পড়া মানে একটা ছেলে বেশ মোটামুটি ভালো স্বাস্থ্যের অধিকারী ছিলাম তখন। বাবা মায়ের জন্য আমাকে কুলে করে অন্যত্র নিয়ে বসিয়ে গোসল করানো বা প্রস্রাব পায়খানা আদার্স যে দৈনন্দিন কার্যাবলী থাকে এগুলি করা তাদের জন্য একটা পেরেশানির বিষয় ছিল। বা আমার ভিতরেও একটা অপরাধবোধ কাজ করতো যে আমি আসলে আমার বাবা আমাকে এই কষ্টটা দিচ্ছে, আমি যদি একটু ডান পিঠে না হতাম, আমি যদি এইভাবে আমার কষ্ট, আমার জন্য আমার পিতামাতার যে কষ্টটা, এই যে আপনি যেভাবে কষ্ট পেলেন বা আপনার বাবা মা আপনার জন্য তো কম কষ্ট করেননি। জন্মের পরে শৈশব থেকে একটু বড় করা পর্যন্ত একটা কষ্ট,
কিন্তু পরিপূর্ণভাবে যখন আপনি হাঁটাচলা করবেন, পড়াশোনা করবেন, দৌড়ে বেড়াবেন মা বাবার সামনে, সেই অবস্থাতেই আপনি সেই সন্তানকে যখন বিছানায় তার পিতামাতা দেখে, তাদের মধ্যে অনেক কষ্ট লাগে, অনেক অশ্রুরঞ্জিত দিন আপনার পিতামাতার কেটেছে। আজকের দিনটিতে সেই পিতামাতার সেই কষ্ট আসলে ভুলে গেছে কিনা? আপনার মায়ের দিকে তাকালে বা আপনার বাবার দিকে তাকালে তারা কি বলে, তাদের সেই কষ্ট আজকে সার্থক হয়েছে কিনা? আপনার মা বাবার চোখে আপনি কি দেখেছেন বা কি দেখেন এখন? এই কষ্ট আসলে ভোলার নয়। বিশেষ করে একটা ঘটনা যদি আমি বলি, আমি যখন ক্লাস 7-এর ছাত্র, তো একবার তখন এটা 90 সালের দিকের কথা, 90 সালের দিকের কথা, আমাকে ঢাকায় নিয়ে আসবে আমার যে ডাক্তার ছিলেন মিডফোর্ড হাসপাতালের প্রফেসর। আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি যে আমি এক মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার বাবারও আসলে এতটা সামর্থ্য ছিল না যে পুরো চিকিৎসা ব্যয়ভার বহন করে আমাকে সুস্থ করে তুলবে। আমার যেই ডাক্তার ছিলেন শ্রদ্ধেয় ডাক্তার জনাব হেদায়েত হোসেন খান, আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি যে উনি অনেকভাবে আমাদেরকে সহায়তা করেছেন, আর্থিকভাবে মানসিকভাবে অনেক সহায়তা করেছেন। দেখা গেছে যে হাসপাতালের বিল উঠেছে 90,000, উনি সেটাকে কমিয়ে আমাদের জন্য 20,000 25,000 করে দিয়েছেন। এতটা ছাড়ের ব্যবস্থা করে দিয়েছেন, কারণ উনি দেখেছেন যে শিক্ষক পিতার ছেলে, ওনার তো এতটা সামর্থ্য নাই। তারপরে আমরা ভাই বোনও মোটামুটি বেশ 4 ভাই 3 বোন, 7 ভাই বোনের সংসার, বড় সংসার। দাদা ছিলেন, ফুফুরা ছিলেন, সব মিলিয়ে 14 জনের একটা ফ্যামিলি, একটা যৌথ পরিবার। হ্যাঁ, যৌথ পরিবার। সেখানে যেহেতু বাবা ছিলেন সবার সংসারের বড় ছেলে, তার উপরে বেশ একটা দায়িত্ব ছিল এবং তিনি তখন আর্নিং মেম্বার ছিলেন। পাশাপাশি আমার মা যেহেতু শিক্ষক ছিলেন, এই দুইজনের আয়ে সংসারটা চলতো। তো এখানে আমার বিষয়টা নিয়ে তাদের একটা বাড়তি একটা পেরেশানি যুক্ত হয়েছিল। তো একদিন যখন 7-এ পড়ার সময় বাবা আমাকে নিয়ে ঢাকায় আসবেন, আমরা তো তখন গ্রামে, আসলে তখনও যে উন্নয়নের যে বাংলাদেশ আমরা এখন দেখতেছি যে অগ্রযাত্রায়, অদম্য অগ্রযাত্রায় রয়েছে, এই উন্নয়নের যাত্রা তখনও শুরু হয় নাই। তখনও কাঁচা পথ, কাঁচা মেঠো পথ। তখন আমরা দেখতাম যে চোখের সামনে লোকজন একটু বৃষ্টি হলেই তার কষ্টের টাকা দিয়ে বাজার থেকে কেনা চাল সেটা মাথা থেকে পড়ে রাস্তায় ছড়িয়ে পড়েছে, তার কান্না আমরা নিজের চোখে দেখেছি যে গরিব দুঃখীর কান্না। এখন তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়নের অগ্রযাত্রায় আমরা রয়েছে, প্রতিটা ঘরের সামনে পিচডালা রাজপথ, প্রতিটা ঘরের সামনে, ঘর থেকে বেরিয়ে পিচডালা পথ। এটা আসলে অভাবনীয়, অকল্পনীয়। এটা হয়তো আমরা কখনো চিন্তাই করি না। মিরাকেল। হ্যাঁ, এটা একটা মিরাকেল ঘটিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে বাংলাদেশ এত দ্রুত এগিয়ে যাবে। একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে আমরা জানি যে জাতির পিতা চেষ্টা করেছিলেন দাঁড় করানোর জন্য, কিন্তু আসলে তিনি ততটা সময় পান নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এত অল্প সময়ের ভিতরে যে পরিবর্তন আমরা দেখতেছি, নিজের চোখে দেখলাম যে 90 সালে আমার পিতা আমাকে তখন প্রখর গ্রীষ্মের তাপদাহ আমাকে কুলে করে নিয়ে, রিক্সাও পাওয়া যাচ্ছিল না, প্রায় 1-1.5 কিলোমিটার রাস্তা উনি আমাকে নিয়ে হেঁটে কুলে করে নিয়ে যাচ্ছিলেন। ক্লাস 7-এ পড়া একটা ছেলে, ওজন তো কম না, তিনি ধর করে গামছিলেন। আর যাওয়ার পর, আর কিছু দূর যাওয়ার পর যেহেতু গ্রামের রাস্তা, কালভার্ট ছিল, কালভার্টের উপরে আবার আমাকে একটু বসিয়ে রেখে উনি আবার একটু নিঃশ্বাস নিচ্ছিলেন, দম নিচ্ছিলেন। আসলে তখন আমার মানে এত বুক ফেটে কান্না আসছিল, আমি পারি না, আমি নেমে যাই, বা আমি বুক ফেটে কান্নায় আমার ভিতরটা বেশ হচ্ছিল। এবং তখনই আমি সংকল্প করেছিলাম যে বাবা যে পরিশ্রম আমাকে নিয়ে করতেছে, আমি ইনশাল্লাহ বড় হয়ে একদিন এই পরিশ্রমের, এই ঘামের দাম আমি দিব। তখন আপনি দৃঢ় সংকল্প এখানেই আসে, ওখান থেকেই আমার সংকল্পটা এসেছে যে বাবা যে স্বপ্ন আমাকে নিয়ে দেখেন, যে তার ছেলে, এনাদের কোনো দিকে দৃষ্টি দেওয়া যাবে না, মাইন্ড কনসেন্ট্রেশন পুরোটা হচ্ছে সফলতার জন্য থাকবে। তখন আমি সংকল্পবদ্ধ হয়েছিলাম যে আসলে পড়ালেখার দিক থেকে ছোটবেলা থেকেই কিছুটা ভালো ছিলাম। আমি যদিও স্কুলে যাই নাই, তারপরেও আমি বাবার অনুপ্রেরণায় আমি 5ম শ্রেণী বৃত্তি পরীক্ষা দিয়েছি। আল্লাহর রহমতে 5ম শ্রেণীতেও আমি বৃত্তি পেয়েছিলাম, 8ম শ্রেণীতে বৃত্তি পেয়েছি। তো এই ক্ষেত্রে আমি আরেকজনের কথা স্মরণ করব, আমার শ্রদ্ধেয় নানাজান, কৃষক নেতা
জনাব ফজলুল হক খন্দকার, তিনি আমাদের এখানে একটা স্কুল খুলেছেন, শতদল বালিকা বিদ্যালয়। তো আমার যেহেতু একটু সমস্যা ছিল, আমি স্কুলে যেতে পারি না, ওইটা আমাদের বাড়ির কাছাকাছি ছিল। তো উনি বলেছিলেন যে আমার নাতি যেহেতু ক্লাস 8 বৃত্তি পরীক্ষা দেবে, 7-এ কয়েকটা মাস এক কাজ করুক, বালিকা বিদ্যালয়ে ওকে একটা টেবিল দিয়ে ওকে ক্লাসের ব্যবস্থা করে দেওয়া হোক। তখন আমার বাবার একটা সাইকেল ছিল, পুরনো ভাঙা সাইকেল, আপনারা যেটা হয়তো সিনেমায় দেখে থাকেন যে প্রাইমারি স্কুলের শিক্ষকরা পুরনো একটা সাইকেল মার্কেটে জং ধরে গেছে, খেয়ে গেছে, ওই ধরনের একটা সাইকেল ছিল। তিনি স্কুলে যাওয়ার আগে আমাকে সাইকেলে করে ওইখানে একটা টেবিল এবং চেয়ারে বসিয়ে দিয়ে যেতেন, আবার স্কুল থেকে এসে আমাকে নিয়ে আসতেন। আমি এই জন্য আমার নানা ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে তিনি আমাকে এই সুযোগটা করে দিয়েছিলেন। আপনি প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীলতার ক্ষেত্রে যন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর যে কথাটি বলছেন, যে মানুষটি 4682 দিন কারাবরণ করলেন, মৃত্যুর হুলিয়া মাথায় নিলেন, কোনো অবস্থাতেই পিছু হওয়া যাবে না, স্বাধীন করেই ছাড়তে হবে, জীবন দিয়ে দিতে হবে, তবুও এই বাঙালি জাতির অর্থনৈতিক মুক্তি, এই শান্তির মুক্তি, স্বাধীনতার মুক্তি আনতে হবে। বঙ্গবন্ধু যেভাবে দৃঢ় চেতনা, ইসলামিক চেতনা তার মধ্যে থাকে, কি তেজ তার ছিল, আমি বাঙালি, আমি মুসলমান, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, ওই দেশকে মুক্ত করবো ইনশাল্লাহ, মুসলমান একবার মরে 10 বার মরে না, এই যে তেজগুলি, এই তেজগুলি একজনের ভিতরের ইমানের বহিঃপ্রকাশটা আসলে কতটা থাকে? যেহেতু আপনি একজন দিনী চর্চা করেন, বঙ্গবন্ধুর এই সেন্সটাকে আপনি আসলে ধর্মীয় ভাষায় কিভাবে দেখেন? যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলি, যে জাতির পিতা বঙ্গবন্ধু তার জীবনে যে আদর্শ দেখিয়ে গেছেন, তিনি একজন খাঁটি সাচ্চা মুসলমান। কারণ আপনি যেটা বলেছেন যে তার যে বক্তব্য, তার যে আমরা যদি আত্মজীবনী পড়ি, অসমাপ্ত আত্মজীবনী বা কারাগারের রোজনামচা, এগুলি যদি আমরা পাঠ করি, তাহলে ওখানেও দেখতে পারবো যে তার ধর্মের প্রতি যে দৃঢ়তা, আল্লাহর প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু তিনি প্রকাশ করেছেন তার কথার মাধ্যমে, তার লেখনের মাধ্যমে। তিনি বলেছেন যে মুসলমানরা একবারই মরে। এটা যে কত বড় একটা ইমানের বহিঃপ্রকাশ, ইমানের বহিঃপ্রকাশ, যারা ইমানদার তারা এটার মানে আজ করতে পারে। তারপরে তার এই যে এত বড় একটা বক্তব্য, হ্যাঁ, 7ই মার্চে যেই বজ্রকণ্ঠের ভাষণে আমাদের এই বাংলাদেশ আমরা স্বাধীনতা পেয়েছি, সেই ভাষণে কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন যে রক্ত দিয়েছি, রক্ত আরো দেব, হ্যাঁ, তবু এই দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। যে আল্লাহর প্রতি যে একটা আস্থা এবং তেজের ইনশাআল্লাহ, এবং এই ধরনের ইনশাআল্লাহ আসলে কবুলিয়াতের ইনশাআল্লাহ কিনা, পুরো বক্তব্যটাই পুরো বাঙালি জাতি কি আল্লাহ তাআলা কবুল করে নিলেন কিনা, যার কারণে আমরা স্বাধীনতাটা পেয়ে গেলাম। 7ই মার্চের ভাষণের শেষ ইনশাআল্লাহ আসলে সবকিছুকে সুন্দর করে দিল কিনা। এখানে আমার মনে হয় যে এই যে আল্লাহ তাআলা একটা কুদরতি সাপোর্ট দিয়েছে প্রতি তার যে দৃঢ়তা, দৃঢ় বিশ্বাস, অবিচল আস্থা, সেই আস্থাকেই মহান রব প্রতিদান দিয়েছেন। এই যে তিনি যে বলেছেন যে ইনশাআল্লাহ যে আল্লাহ আমাদের সাহায্য করবেন এই বিজয় ছিনিয়ে আনতে, হ্যাঁ, এবং আল্লাহ পাক তার এই আস্থার প্রতিদান দিয়েছেন, আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন। আমরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে তার নেতৃত্বে এই দেশ পেয়েছি। হ্যাঁ, যে মানুষটি এইভাবে স্বাধীনতা দিলেন, তাকে কিন্তু আসলে অনেকভাবে বিতর্কিত করতে চাওয়া হয়েছে, বিশেষ করে আওয়ামী লীগ ধর্মহীন, আওয়ামী লীগ ইসলামের শত্রু, নানা রকম প্রোপাগান্ডা দেশে হয়েছে। যারা করেছে তাদের আমলে কিন্তু 50টি মসজিদও হয়নি, কিন্তু যে আওয়ামী লীগের উপরে এই ধরনের মিথ্যা ট্যাগ লাগাতে চাওয়া হয়েছে, সেই আওয়ামী লীগ যে কতটা ধর্ম জন্য কাজ করেন তার কিছু প্রমাণ যন্ত্রী শেখ হাসিনা পিতার পর পিতার মতো করেই দিয়ে গেছেন। 560টি মসজিদ কমপ্লেক্স পর্যন্ত হয়েছে, কমই স্বীকৃতি এসেছে, দাওরা হাদিসে মাস্টার্স হচ্ছে, এখন হাদিস শিক্ষার কারণে কোরআন মানুষ ভালো বুঝতে পারছে, দিন বুঝতে পারছে। যেভাবে পিতা এবং কন্যা ইসলামের খেদমতটি করলেন, আপনি যেহেতু প্রজাতন্ত্রের দায়িত্বশীল হিসেবে প্রায় 9টি বছর আপনি দায়িত্বে আছেন, সরকারের সাথে যুক্ত আছেন, এই 9টি বছরই কিন্তু যন্ত্রী শেখ হাসিনার শাসন আমলকে আপনি দেখেছেন। পিতা এবং কন্যা উভয়ের দিনী চেতনাটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করেন? আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পিতার যে আদর্শ, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তার পিতার চিন্তা চেতনা সবকিছুকে ধারণ করেছেন। ধারণ করে তিনি যে আমাদের জাতির পিতার যে ধর্মীয় মূল্যবোধ ছিল, ধর্মীয় চিন্তা চেতনা ছিল, সেই চিন্তা চেতনাকে ধারণ করে এই বাঙালি জাতির জন্য, হ্যাঁ, বাঙালি মুসলমানদের জন্য, এই ইসলামের বিকাশের জন্য জাতির পিতা ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় পিতা ইসলামিক ফাউন্ডেশন করে গেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী 560টি মডেল মসজিদ
নির্মাণ করেছেন, যেটা ইসলামিক সাংস্কৃতিক চর্চা কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে এবং ইসলামকে বিকাশের জন্য এই অবদান রাখবে। তো আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছি যে তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তিনি কোরআন তেলাওয়াত করেন, হ্যাঁ, এবং তিনি যখনই কোনো বক্তব্য দেন তখন কিন্তু সকলকে সালাম দেওয়া, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে যে আমরা এই কাজটা করব, জাতির পিতা যেটা বলতেন যে ইনশাআল্লাহ ব্যবহার করা। তিনি কিন্তু এই যে ধর্মীয়গুলি মুসলমান হিসেবে, হ্যাঁ, যে তার যে পরিচয়, তিনি কিন্তু তার বক্তব্যের মাধ্যমে, কথার মাধ্যমে, তার কাজের মাধ্যমে দিয়ে যাচ্ছেন। এবং আমাদের এই ভারতীয় মহাদেশে আমরা দেখেছি যে বিভিন্ন সময় ধর্মীয় গোঁড়ামি কাজ করেছে, বা আমরা ছোট সময়, আমরা যখন ছোট ছিলাম তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না, অন্য দল ছিল, তখন দেশে যে ধরনের ধর্মচর্চা হতো বা যে ধরনের সংস্কৃতি চর্চা হতো, যে মানে একটা আসলে শিক্ষা ব্যবস্থা পিছিয়ে ছিল, মানুষের শিক্ষার হার কম ছিল, তাদের চিন্তা চেতনাটাও তারা পিছিয়ে ছিল, ধর্মীয় গোঁড়ামিটা বেশি ছিল, ধর্মীয় গোঁড়ামিটা বেশি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ করে দিয়েছেন, আমাদের সামনে সুযোগ হচ্ছে আমরা যে প্রকৃত ইসলামের প্রকৃত ইতিহাস থেকে জেনে ইসলাম চর্চা করার, ইসলাম মানার এবং ইসলাম অনুযায়ী জীবনযাপনের পাশাপাশি এই রাষ্ট্র ব্যবস্থা কায়েমের একটা সুযোগ কিন্তু আমরা পাচ্ছি। আপনি যেটি বলছিলেন, বিশেষ করে এই যে 560টি মসজিদ কমপ্লেক্সের মধ্যে প্রতিটা উপজেলা থেকে একটি মডেল মসজিদগুলি হচ্ছে, এবং এই মডেল মসজিদের নকশা থেকে শুরু করে প্রতিটি জায়গায় প্রতিটি ইট গাঁথা পর্যন্ত একজন উপজেলা নির্বাহী হিসেবে কিন্তু আপনাকে দায়িত্ব পালন করতেছে এবং দেখতে হচ্ছে। ভাঙাতেও এরকম একটি মসজিদের কাজ চলছে, আপনি এখানকার নির্বাহী হিসেবে 2 বছর দায়িত্ব পালন করছেন। আপনার চোখের সামনে উঁচু শ্বেত পাথরের তৈরি যে মসজিদটি তৈরি হচ্ছে, এই মসজিদের নির্মাণে সহযোগিতা করতে পারাটা, মসজিদের দিকে তাকিয়ে থাকলে আপনার হৃদয়টা কতটা অনুনীত হয়, চোখটা কতটা শীতল হয়। এই মসজিদটি যখন 500 বছর, 1000 বছর বা কিয়ামত পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, এটি আপনার জন্য সদকা জারি হিসাবেই বা কতটা কাজ করবে, কারণ আপনি তো এই নির্মাণ কাজের সাথে জড়িত এবং পরিকল্পনার সাথে জড়িত বা এটার সহযোগিতার সাথে জড়িত। এটি কতটা বড় একটা দিনই প্রাপ্তি বলে আপনি মনে করেন? এই ক্ষেত্রে আমি প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করব মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যে তিনি আমাদেরকে, অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারদেরকে সারা দেশব্যাপী এই মডেল মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন এবং দেখভাল করার, মসজিদটা পরিচালনার। তো এই ক্ষেত্রে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, যে আপনি আমাদেরকে এই একটি গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দিয়েছেন। তো আমি যেটা প্রথমেই বলবো যে আসলে এই ধরনের এত সুন্দর চিন্তা, পৃথিবীতে অনেক নেতা রয়েছেন, বড় বড় নেতা রয়েছেন, কিন্তু এত সুন্দর চিন্তা কারো মাথা থেকে কিন্তু আসে নাই। মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, ভূমিহীন গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, হ্যাঁ, ওইটাও কিন্তু তার একটা অনেক দায়িত্বগুলো আপনারা পালন করছে। এবং এই মডেল মসজিদ নির্মাণ, আমার মনে হয় যে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে নেওয়ার জন্য এই যে স্থাপনাগুলি করে গেছেন, এগুলাই মনে হয় যে তার জন্য সদগায়ে জারিয়া, তার জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ আসলে এখানে ইসলাম ধর্মের চর্চা হবে, মানুষ প্রকৃত ধর্মের চর্চা করবে। এবং জাতির পিতা যে কথা বলে গেছেন যে ধর্মনিরপেক্ষতা, ইসলামের যে মূলনীতি, ইসলামটাই তো আসলে ধর্মনিরপেক্ষ। ইসলাম কিন্তু কোনো ধর্মের প্রতি আঘাত করার কথা বলে না। এই জায়গাটা থেকে একটা সুযোগ করে দিয়েছেন ইসলামের চর্চা করার, এবং এখান থেকে মানুষ, আমাদের যারা রয়েছে ধর্মীয় গোঁড়ামির ভিতরে এখনো যারা রয়েছে, তারাও প্রকৃত জানতে পারবে যে আসলে ইসলাম ধর্ম কোনো ধরনের ধর্মীয় গোঁড়ামি বা যে ধর্ম নিয়ে ব্যবসা এগুলি পছন্দ করে না, বা ধর্ম নিয়ে রাজনীতি এগুলি পছন্দ করে না, বা ধর্মে এগুলির উল্লেখ নাই। তো আমার মনে হয় যে ইসলামিক সংস্কৃতি বিকাশে এই মডেল মসজিদ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং যে স্মার্ট বাংলাদেশের চিন্তা মাননীয় প্রধানমন্ত্রী করতেছেন, 2041 সালে স্মার্ট নাগরিক, যাদের ভিতরে কোনো ধরনের ধর্মীয় গোঁড়ামি থাকবে না, যারা ধর্মনিরপেক্ষ হবে, যারা সকল ধর্মের প্রতি সমান সম্মান দেখাবে, সকল ধর্মের লোকদের প্রতি সম্মান দেখাবে, আমার মনে হয় যে এই মডেল মসজিদ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জি, আপনি 2 বছর যাবৎ ভাঙা উপজেলা নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। ভাঙা এখন আর ভাঙা নেই, এখন গড়া হয়ে গেছে, অন্যতম একটা সৌন্দর্যমণ্ডিত জায়গা, চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি জায়গা। কিন্তু এই ভাঙা ভিত্তিক অনেক পরিকল্পনা হয়েছে। আপনার হয়তো এখান থেকে ট্রান্সফারে অন্য জায়গায় যাবেন, চাকরি জীবনে যেখানেই যান, ভাঙার স্মৃতি হয়তো আপনাকে অনেক ভালো লাগা দিবে, অনেক প্রীতি দিবে। এই ভাঙার ভিত্তিক অন্তত নির্বাহী হিসেবে আপনি কি পরিকল্পনাগুলি আপনার দায়িত্বে উপজেলা পর্যায়ে আসলে
তৈরি হয়েছে, বা আপনি কি কি কাজগুলি এই ভাঙাতে করতে পেরেছেন? এটা আসলে যদি ভাঙা নিয়ে কথা বলি, আমি একটু পিছন দিকে ফিরে যেতে চাই। আমি যখন নড়াইলে কর্মরত ছিলাম 2014 সালের কথা, এই ভাঙার উপর দিয়ে আমরা ঢাকায় যাতায়াত করতাম। আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের, বিশেষ করে আমরা প্রশ্ন আনার জন্য ঢাকা যেতাম ট্রাক নিয়ে। তো এমনও হয়েছে যে আমরা পুরো রাত কাটিয়ে দিয়েছি ঘাটে বসে, মাওয়া ঘাটে বসে। আমরা ফেরি পাইনি পার হওয়ার জন্য। আমাদের এখানে প্রায় 24 ঘন্টা 25 ঘন্টা লেগে গেছে ঢাকা থেকে আমার নড়াইল পর্যন্ত পৌঁছতে, বা এই ভাঙা পর্যন্ত পৌঁছতে আমার 24 ঘন্টা চলে গেছে। আর আজকে আমি এখান থেকে যদি আমার গাড়িতে চড়ি, 50 মিনিটে আমি পৌঁছে যাচ্ছি ঢাকায়। 50 মিনিট, এটা আমি একদম কাউন্ট করেছি যে আমি 50 মিনিটে আমার এই ভাঙা সদর দপ্তর থেকে আমি পলাশীর, যেখানে গিয়ে আমাদের মেয়র হানি ফ্লাইওভার পলাশী থেকে আমি নামতে পারতেছি 50 মিনিট। এটা তো আসলে অকল্পনীয়, অভাবনীয়, অচিন্তনীয়। সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন, যে পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু তৈরি করেছেন 6.15 কিলোমিটার। এটা নিয়েও অনেক বৈশ্বিক ষড়যন্ত্র হয়েছে, দেশের ষড়যন্ত্র হয়েছে, অনেকে বিরোধিতা করেছে। সকল চোখ রাঙানি, সকল বিরোধীদেরকে পায়ে মারিয়ে মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন বাংলার মানুষের জন্য, দক্ষিণবঙ্গের মানুষের জন্য। পুরো দেশ এখন এটার সুফল ভোগ করছে। বাংলাদেশের একমাত্র এক্সপ্রেসওয়ে এই ভাঙা উপজেলা পর্যন্ত এসেছে, সেই ঢাকার থেকে শুরু করে মাওয়া থেকে। আপনি হয়তো অনেক জায়গায় দায়িত্ব পালন করবেন। আপনি যে জেলার সন্তান, যে উপজেলার সন্তান, সেই উপজেলায় সেই মেঠো পথ, যে পথে আপনার পিতা আপনাকে ঘাড়ে করে, আপনাকে কোলে করে, আপনাকে সাইকেলে করে আপনার এই সফলতার জন্য নিয়ামক হিসেবে কাজ করেছেন, ওই মেঠো পথের জায়গায়, ওই রায়পুরে যদি আপনার দায়িত্ব আসে, কখন আপনি উপজেলা নির্বাহী বা আপনি অন্য কোনো দায়িত্বে যদি আপনি ওখানে যান, কেমনভাবে আপনি স্মৃতিগুলি আসলে আওড়াবেন, কিভাবে আসলে স্মৃতিগুলি ধারণ করবেন? আসলে মেঠো পথের পাশ সেই রাস্তা হয়েছে, সেখানে আপনি এখন গাড়ি দিয়ে যাবেন, কেমন একটি প্রাপ্তি হিসেবে আসলে দেখা যাবে? আসলে প্রশাসনের কর্মকর্তা হিসেবে আমাদের আসলে ওই সুযোগটা নাই যে নিজ এলাকায় যদি এটা হয়, যদি এমনটি হয় কখনো, আমি ওখানে না গেলেও আমি কিন্তু এখানে যে ভাঙা উপজেলায় পথে প্রান্তরে মেঠো পথে আমি ঘুরে বেড়াই, গরিবের দুয়ারে দুয়ারে যাই, যে আমার এলাকায় তো আমরা এরকম ছিলাম। সেই স্বাদটা নেওয়ার জন্য, সেই মানুষের অসহায়, দুঃখ দুস্থ গরিবের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে যাই। এবং আমি স্মৃতির অতল গহ্বরে হারিয়ে যাই যে আসলে যেই মেঠো পথ ছিল, সেই মেঠো পথ এখন এখানেও পিচ ঢালা, আমার বাড়িতেও তো আমরা মাঝে মাঝে যাই, সেখানেও পিচ ঢালা হয়ে গিয়েছে। তখন আসলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, কৃতজ্ঞতায় মনটা ভরে যায় যে এগুলির পিছনে কাজ করে যাচ্ছে, যার নেতৃত্বে এগুলি হচ্ছে, আল্লাহ যেন তাকে আরো দীর্ঘজীবী করেন, তাকে যেন আরো বাংলাদেশের এই সেবা করার, এই নেতৃত্ব দেওয়ার আরো যেন বেশি দিন। আমাদের আসলে জাতিগত বোধহয়টা এইভাবে হওয়া দরকার কিনা? যেমন আমরা যদি চীনার দিকে তাকাই, তারা কি করেছে, তাদের উন্নয়নের মহিরুহ, উন্নয়নের প্রতিকৃতি হিসাবে শি জিনপিংকে কিন্তু আজীবন প্রেসিডেন্ট ঘোষণা করতে পেরেছে। এক্ষেত্রে দল মত নির্বিশেষে কিন্তু ঐক্যমত্য এসেছে। আমাদের এই যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে একটা দেশ গড়ার ক্ষেত্রে যদি 5 বছর পর পর ডেমোক্রেসির রুলস অনুযায়ী পরিবর্তন ঘটে, তাহলে টেন্ডারের পরিবর্তন, ভাঙা গড়ার ভিত্তিতে রাষ্ট্র তো বারবার আসলে ব্যাহত হবে। তাই আমাদের উন্নয়নের জন্যই আসলে একটি ইথিক্স আসলে দেখা যায় কিনা, যে নেত্রী যার পিতা দিলেন দেশ, তার কন্যায় নিরাপদ করে তুলেছেন বাংলাদেশ, তার কন্যার হাতেই আসলে বাংলাদেশ অন্যতম শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে গেছে। এই জাতিগত বুঝটা জনগণের কাছে পৌঁছেছে কিনা? যদি পৌঁছায় তাহলে তো বারবারই যত শেখ হাসিনাকে জনগণ দেখতে চাইবে। অন্তত আপনি আপনার যাদের কি মনে করেন, জনগণের বোধোদয় হচ্ছে কিনা, জনগণ এসব নিয়ে কথা বলছে কিনা? বাংলাদেশ আমরা জানি যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে গণতন্ত্রের চর্চা হয়, এবং এই যে পরপর 3 বার মাননীয় প্রধানমন্ত্রী এই গণতান্ত্রিক চর্চার ভিতর দিয়েই নির্বাচিত হয়েছেন। তো আপনার যে প্রশ্ন, আমার মনে হয় যে বাঙালি জাতি এই যে উন্নয়নের মূল্যায়ন, এই উন্নয়নের মূল্যায়নটা করতে শিখেছে। এটা আপনার কাছে মনে হয়? আমার কাছে মানুষ এখন স্মার্ট হয়েছে, এখন মানুষ বোঝে, মানুষ যে কে দেশের জন্য উন্নয়ন করে, উন্নয়নের মূল্যায়নটা জনগণ করতে শিখেছে। যারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী পরপর 3 বার তিনি ক্ষমতায় আসীন হয়েছে।
আপনার মতো যারা কষ্টে আছে, বিশেষ করে ভালো টিউশন ফিস দিতে পারছে না বা অনেক সমস্যায়, বা এসএসসিতে খারাপ রেজাল্ট করেছে, ইন্টারে খারাপ রেজাল্ট করেছে, স্বপ্ন ভঙ্গের কবলে পড়ে যাচ্ছে, তাদের জন্য কি ধরনের আশা আপনি দেখাবেন? এমন ঘটনা ঘটেছে, এসএসসি তো 2বার ফেল, কিন্তু সে বিসিএসে প্রথম হয়েছে। ইন্টারে ভালো রেজাল্ট করেনি, তবুও সে বিসিএসে হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস, অথচ বিসিএস পাচ্ছে না, কিন্তু তৃতীয় ধারা চতুর্থ ধারার স্টুডেন্ট কিন্তু বিসিএস ক্যাডার হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু মিরাকেল ঘটনা ঘটছে। শতভাগ মেধার ভিত্তিতে কোনো রকম কোনো চাপ না রেখে শুধু মেধা এবং যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ সার্ভিস কমিশন পিএসসি যে জবটি আপনাদেরকে দিচ্ছে, এই জবের প্রতি আপনাদের ভালোবাসা, এই জবের প্রতি যারা আগ্রহী হতে চায় তাদের জন্য আপনার কি সাজেশন থাকছে? তাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে যে আসলে প্রজাতন্ত্রের বা পিএসসির মাধ্যমে যদি কোনো জবে আমরা ঢুকতে যাই, সেক্ষেত্রে এখানে যে রেজাল্ট, যে আমাকে গোল্ডেন এ প্লাস থাকতে হবে বা এ প্লাস থাকতে হবে, সেটাই ম্যান্ডেটরি না। যে আমি আসলে আমার যে আমার বেসিকটা ঠিক আছে কিনা, আমার ভিতরে কোনো অহংকার আছে কিনা, এই অহংকারের জায়গা থেকে সরে আসতে হবে এবং পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আর যেটা হচ্ছে যে হতাশ হওয়া যাবে না। আমরা অনেক সময় প্রস্তুতি নিয়ে 1-2টা পরীক্ষা দিয়ে হতাশ হয়ে যায় যে আমাকে দিয়ে আর হবে না, আমাকে দিয়ে আর হবে না। পরিবার তো অনেক সময় বলে তোমাকে দিয়ে হবে না, এসএসসি তে খারাপ রেজাল্ট করলে, ইন্টারে খারাপ রেজাল্ট করলে পরিবার একদম আচ্ছা করে তাকে সাইজ করে। এই জায়গাগুলি পরিবারও আসলে সন্তানদের পাশে থাকা দরকার কেন? সন্তানরা তো এগোচ্ছে, তাকে সাজেশন করা উচিত না যে তুমি আরো ভালো করবে, আরো ভালো করবে। এই জায়গাগুলি আসলে পারিবারিক যে মোটিভেশনটা, পারিবারিক যে সাপোর্ট করে, এটা অজ্ঞতা থাকে। তারপরে সামাজিক একটা ব্যাপার আছে, শিক্ষকরা অনেক সময় তুচ্ছ করে, তাচ্ছিল্য করে। এমন একটা ঘটনা ঘটেছে, একটা ছেলে ডান পিটে, তাই তাকে আগেই বলছে যে তুমি অথর্ব, তোমার দ্বারা কিছু হবে না, অথচ ওই ছেলেটা সবচেয়ে বড় জায়গাটা কিন্তু একসময় পৌঁছে যাচ্ছে। সেক্ষেত্রে সামাজিক বোধ, শিক্ষার বোধ, পারিবারিক বোধটা আসলে একজন স্টুডেন্টের ক্ষেত্রে, যারা স্বপ্নময়, যারা ক্যাডার হতে চায়, ক্যাডার সার্ভিসে যেতে যারা সফল হতে চায়, তাদের জন্য এই মানুষগুলির আসলে কি ধরনের পৃষ্ঠপোষকতা প্রয়োজন? আসলে কারো মেধাকে অবমূল্যায়ন করা উচিত না, সেটা শিক্ষক হোক অথবা অভিভাবক হোক। কারণ শেষ পর্যন্ত দিন শেষে কে কোথায় গিয়ে দাঁড়াবে এটা বলা মুশকিল, কিছুই বলা যাবে না। আমরা যদি মনীষীদের জীবনী আমরা যদি পর্যালোচনা করি, বা যারা এখনো সমাজে প্রতিষ্ঠিত, বিল গেটস এর কথা যদি বলি, বা আরো যারা সমসাময়িক রয়েছেন, বিশ্বের শ্রেষ্ঠ ধনী, আমরা যদি পর্যালোচনা করে দেখি যে আসলে তারা কিন্তু কেউই ছাত্র জীবনে যে খুব বেশি আহামরি ভালো ছাত্র ছিলেন এরকমও কিন্তু আমরা দেখি না। অনেককে কিন্তু স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, এরকমও ইতিহাস আছে। এডিসনের ক্ষেত্রে এমনটি ঘটেছে, এরকমও ইতিহাস আছে। এজন্য আমাদেরকে আসলে পড়াশোনা করা দরকার, জানা দরকার যে আসলে মানুষের শেষটা কোথায় হইতে পারে। শেষ বলতে কোনো কথা নাই, শেষ বলতে কোনো কথা, যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হইতে পারে। এই জন্য হচ্ছে যে হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে। জি, ব্যক্তি মোহাম্মদ আজিম উদ্দিন কি স্বপ্ন রাখে, কি টার্গেট বা কি গোল নিয়ে প্রজাতন্ত্রে সেবা করে যাচ্ছে, দায়িত্ব পালন করে যাচ্ছে, পিতামাতা আত্মীয় স্বজনের প্রতি দায়িত্বশীল থাকছে? ব্যক্তি আজিম উদ্দিন সম্পর্কে দর্শকদের কিছু চাওয়া বা বক্তব্য। তো আমার যদি ব্যক্তিগতভাবে বলি, আসলে এখন এই প্রজাতন্ত্রের কর্মের ঢুকে বা কর্মচারী হয়ে যাওয়ার পর এই রাষ্ট্রের চিন্তা ভাবনা এগুলি আসলে ব্যক্তি জীবনে ইনকর্পোরেট হয়ে গেছে, মিলে গেছে, একাকার হয়ে গেছে। আসলে ব্যক্তিগতভাবে আর অন্য কিছু, নতুন করে অন্য কিছু এখন আর ওইভাবে চিন্তা করি না। হ্যাঁ, যেটা চিন্তা করি, স্বপ্ন দেখি যে 2041 সালের যে স্মার্ট বাংলাদেশ আমাদের বিনির্মাণ হবে, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমি যেন একজন অগ্রযোদ্ধা হিসেবে কাজ করে যেতে পারি, নিরলসভাবে কাজ করে যেতে পারি। সময় সময় আল্লাহ তাআলা যদি আপনাকে সুস্থ রাখেন, তাহলে 2041 সালে আপনার চাকরি জীবনের প্রায় শেষ বয়সে আপনি পৌঁছে যাবেন। অর্থাৎ আপনি স্মার্ট বাংলাদেশ দেখে যেন অবসরে যেতে পারেন, এরকম একটি ট্র্যাকে, অর্থাৎ আরো আপনার সার্ভিস লাইফে আরো প্রায় 18টি বছর স্মার্ট বাংলাদেশের, অর্থাৎ 41 আসতে যাচ্ছে। এই 18টি বছরে আপনি যদি এমন আরো দেখেন যে স্মার্ট, কেমন লাগবে আসলে এই স্মার্টের সাথে আপনি সংযুক্ত থাকাটা? হ্যাঁ,
আসলে যেটা বলেছেন যে 2041 সালে স্মার্ট বাংলাদেশে আমি যদি আমার সার্ভিস ইয়ে দেখি যে আমার 2045 সাল পর্যন্ত আমার এই রাষ্ট্রকে সার্ভিস দেওয়ার সময় দেওয়ার সুযোগ রয়েছে যদি প্রমোশন যথাযথভাবে যদি যথাযথভাবে সকল কিছু সঠিক থাকে, আল্লাহ পাক সুস্থ রাখেন, তো হয়তো উন্নত বাংলাদেশ দেখেই আমরা চাকরি থেকে অবসরে যাব। তো সেই ক্ষেত্রে আমার যেটা যে যারা 2041 সালকে নেতৃত্ব দিবে, হ্যাঁ, তাদেরকে কিন্তু আমরা এখন গড়ে তুলছি। এখন আমরা কিন্তু গড়ে তুলছি যারা 2041 সালকে নেতৃত্ব দেবে, স্মার্ট বাংলাদেশকে নেতৃত্ব দিবে, তাদেরকে আমরা গড়ে তুলছি। এখন আমরা যেন তাদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারি, সঠিক নেতৃত্বের হাতে যেন এই দেশটা তখন থাকে, তখন যেন পরিচালিত হয়, যেন পথ না হারায়। মাননীয় প্রধানমন্ত্রী যে পরিশ্রম করে যাচ্ছেন তার পরিশ্রম যেন আবার বিফলে না হয়ে যায়। আমরা যদি আমাদের বেশি দূরে যাওয়া লাগে না, আমরা যদি আমাদের এই এশিয়ান অন্যান্য কান্ট্রিগুলিতে যদি দেখি, যেমন পাকিস্তান, আফগানিস্তান, তাদের ভিতরে যে একটা যে আমরা যেন ওইদিকে যেন আমরা কোনোভাবে আর পা না বাড়াই, আমাদের ভিতরে যেন কোনো ধরনের গোরামি মানসিকতা থেকে আমাদেরকে আর ঘিরে না ধরতে পারে, গুজবে যেন আমাদেরকে মানে আটক না করতে পারে, সেই লক্ষ্যে আমরা যেন দৃঢ়ভাবে কাজ করে বাংলাদেশকে একটি শক্ত অবস্থানে বিশ্বের বুকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হিসেবে দাঁড় করাইতে পারি। জাতির পিতা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশে দাঁড় করিয়েছিলেন। এখন মাননীয় প্রধানমন্ত্রী যেটা চেষ্টা করছেন যে অর্থনৈতিকভাবে সমুন্নত করে এই পৃথিবীর বুকে মানচিত্রে একটি উজ্জ্বল চকচকে নক্ষত্র হিসেবে বাংলাদেশকে দাঁড় করানোর জন্য তিনি যেই বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্বের একজন সৈনিক হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে শেষ পর্যন্ত কাজ করে যেতে চাই, এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং যেই জাতির পিতার যে সোনার বাংলা, ক্ষুধা দুঃখ দারিদ্র্যমুক্ত, সেই সোনার বাংলা গড়তে চাই এবং স্মার্ট বাংলাদেশ করতে চাই। যদি শিক্ষার্থীরা যেভাবে কাজ করে যাচ্ছেন, 75 বছর ছিটমহল সমস্যা তিনি সমাধান করেছেন, চিকিৎসা ক্ষেত্রে তিনি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দৌড়গোড়ায় পৌঁছিয়েছেন, আপনারা নির্বাহী এসে এইগুলিকে আরও সুন্দর করেছেন, কমিউনিটি ক্লিনিকগুলোর ব্যবস্থা আরও ভালো করেছেন, জল পরিবর্তনে তিনি চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ হয়েছেন, প্রায় 12 লক্ষ রোহিঙ্গাকে নিজ দেশে আশ্রয় দিয়ে মাদার অফ হিউম্যানিটি তিনি হয়েছেন, বঙ্গবন্ধু শতবর্ষ উপলক্ষে তিনি প্রায় 2 লক্ষের অধিক পরিবারকে ঘর দিয়েছেন। শান্তির বাংলাদেশ গড়ার ক্ষেত্রে, বিশ্ব শান্তির ভূমিকার ক্ষেত্রে জয়ন্তী শেখ হাসিনা যেভাবে দায়িত্বশীল নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, যে ইস্যুতে অং সান সু চি নোবেল পুরস্কার পেয়েছেন তার চেয়ে অনেক বেশি ইস্যু কিন্তু শান্তির ইস্যু জয়ন্তী শেখ হাসিনা রয়েছে। বারবার নোবেল বোদ্ধারা আলোচনা করেন, বিভিন্ন বোদ্ধারা বলেন শেখ হাসিনা নোবেল পুরস্কার পেতে পারে। নোবেল লরিয়েটস এম মর্কেল কিন্তু বারবার বলে যাচ্ছেন। যখন রোহিঙ্গা ইস্যু হয় তখন কিন্তু অনেক নোবেল লরিয়েটসরা এসেছেন, জয়ন্তী শেখ হাসিনার সাথে করমর্দন করেছেন, দেখা করেছেন, এবং তারা যেন অপেক্ষাকৃত দুর্বলতা প্রকাশ করেছেন, কারণ জয়ন্তী শেখ হাসিনা যে চ্যালেঞ্জগুলি নিয়েছেন, এতগুলি মানুষের আশ্রয় দানের যে মানে সাহস দেখিয়েছেন, যার কারণে তিনি একটা আয়রন লেডি হিসেবেও কিন্তু বিশ্বের বিভিন্ন ম্যাগাজিনে তিনি হেডলাইন হন। সেক্ষেত্রে আমরা কি মনে করতে পারি জয়ন্তী শেখ হাসিনার ভিত্তিতে, শেখ হাসিনার উপরে বিশ্ব মডেলদের বিচার বিশ্লেষণ কেমন হবে? নোবেল বিজয় হিসেবে আসলে তাকে দেখা যাবে কিনা, আপনি আপনার জায়গা থেকে আসলে কি মনে করেন? আমার জায়গা থেকে যদি বলি, বা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি, যে আসলে নোবেল পুরস্কার না পাওয়ার কোনো কারণ আসলে এখন আর নাই। তিনি যতগুলি প্রেক্ষাপটে কাজ করেছেন, যতগুলি বিষয় নিয়ে কাজ করেছেন, এই ধরনের কাজ আসলে বিশ্ব নেতৃবৃন্দ কেউ হয়তো যে কোনো একটা বিষয় নিয়ে, কেউ হয়তো চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিয়েছেন, অথবা কেউ অর্থনীতিকে এগিয়ে নিয়েছেন, কিন্তু প্রতিটা ইস্যুকে অ্যাড্রেস করে সমাধান দিয়ে একটা নিম্নআয়ের দেশকে মধ্যমায়ের দেশে পরিণত করা, এটা আসলে একটা কঠিন চ্যালেঞ্জ। এবং সেই বিশ্ব মডেলদের চোখ রাঙানিকে ভয় না করে, বিশ্ব ব্যাংকের অর্থকে তোয়াক্কা না করে, হ্যাঁ, যে তিনি যে সাবলীল সাহসী নেতৃত্ব দিচ্ছেন, এই যে ভূমিহীন গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণ, এটা তো পৃথিবীর কোনো রাষ্ট্রই এ পর্যন্ত কিন্তু এই সাহস নিতে পারে নাই, যে যারা ছিন্নমূল মানুষ তাদেরকে মাথা গোঁজার ঠাঁই দেওয়া, তাদের একটা পরিচয় দেওয়া, তাদেরকে একটা বাসস্থান দেওয়া। হ্যাঁ, পাশাপাশি শুধু বাসস্থান দিয়ে তিনি ক্ষান্ত হচ্ছেন না, তাদের জীবনযাত্রা কিভাবে পরিচালিত হবে, তারা কিভাবে স্বাবলম্বী হবে, তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতেছেন, তাদের জন্য গরু, ছাগল, হাঁস, মুরগি, সেলাই মেশিন, হ্যাঁ, ভ্যান, এমন কোনো জিনিস নেই, হ্যাঁ, বা ল্যাপটপ, কম্পিউটার দেওয়া হচ্ছে। যে যে বিষয়ে পারদর্শী তাদেরকে সেই বিষয়ে ইনভলভ করে
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছেন। এটা আসলে কেউ করে না। পাশাপাশি যেটা বললেন যে এত বড় যে প্রায় 10 লাখ মতো রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া, মানবতার কথা বিবেচনা করে আমরা দেখেছি যে দিনটাতে রোহিঙ্গাদের আমাদের দেশে আগমন ঘটেছিল নদী পেরিয়ে, নাফ নদী পেরিয়ে তারা যখন আসছিল, কাদাতে হাঁটু পর্যন্ত তাদের পা গেড়ে যাচ্ছিল, তারা বৃষ্টিতে খোলা আকাশের নিচে হাহাকার, সেই মানবেতর জীবনযাপন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হৃদয়কে স্পর্শ করে গেছে। তিনি কিন্তু তখন এই যে বহির্শত্রু বা বহির্দেশের লোকজন বিনা অনুমতিতে ঢুকে যাচ্ছে, ওই বিষয়টাকে কিন্তু তিনি মানবতার স্থান না দিয়ে, মানবতাকে ঊর্ধ্বে স্থান দিয়ে, যে সাম্য মানবতা এটাকে স্থান দিয়ে তিনি কিন্তু তাদেরকে অ্যালাউ করেছেন, দেশে তাদেরকে স্থান দিয়েছেন। তারাও এখনো পর্যন্ত আছে। তাদের এই যে 10 লক্ষ মানুষের পক্ষ থেকে যে দোয়াগুলি যত শেখ হাসিনার কাছে আসছে, তারা হাত তুলে, এগুলো তারা তো মুসলিম জনগোষ্ঠী, তাদের দোয়াটা আসলে আসমানে বিশেষভাবে কবুল হয়েছে কিনা বা হয়ে যাচ্ছে কিনা, এই যারা মুসলিমের পাশে, আল্লাহ তাআলা তো তার পাশে। হ্যাঁ, এটা আসলে অবশ্যই আল্লাহর আরশের এটা পৌঁছে গিয়েছে। আমি মনে করি যে এই যে মজলুমের দোয়া আল্লাহর কাছে সবচেয়ে আগে কবুল হয়, এটা পৌঁছে গিয়েছে। হ্যাঁ, এই যে এতগুলি মানুষের দোয়া, যারা ঘর পাচ্ছে তাদের দোয়া, একদম ইউনিয়ন পর্যন্ত কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন, ওয়ার্ড পর্যন্ত। এই কমিউনিটি ক্লিনিক থেকে যারা সেবা নিয়ে যাচ্ছে তাদের দোয়া, এই যে রাস্তাঘাট করে দিয়েছেন, অনেকে দেখা গেছে যে পদ্মা সেতু দিয়ে পার হওয়ার পূর্বে ফেরিতে ওঠার আগে জ্যামে বসে অনেকের প্রাণ নির্গত হয়েছে, ঘন্টা পর ঘন্টা জ্যামে আটকা থাকার কারণে সে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যুবরণ করেছেন। এই যে এখন ঘাটি বাচ্চা ডেলিভারি হয়ে গেছে, ডেলিভারি হতে গেছে, মা মারা গেছে, শিশু মারা গেছে, এখন 5 মিনিটের ভিতরে যে পদ্মা সেতু পার হয়ে যাচ্ছে। এই যে এতগুলি মানুষের এত প্রেক্ষাপটে, বিভিন্ন প্রেক্ষাপটে তার জন্য যে দোয়া, এই দোয়াতে তিনি আরো অনেক দূরে গিয়ে যাবেন। আল্লাহ পাক তাকে আরো দীর্ঘজীবী করুক। এই দোয়া আমাদেরও থাকবে, শুভকামনা থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তিনি যেন বারবার নির্বাচিত হয়ে এই দেশকে যে উন্নত রাষ্ট্র করার যে স্বপ্ন তিনি দেখতেছেন, সেই স্বপ্ন যেন তিনি বাস্তবায়ন করতে পারেন। জি, জনাব আজিমউদ্দিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন প্রজাতন্ত্রের দায়িত্বশীল, চ্যালেঞ্জ নিয়ে পিতার হৃদয়কে যিনি শীতল করার জন্য, পিতা যে কষ্টগুলি তার শৈশবে করেছিলেন, সেই কষ্টকে তিনি সুখে এবং শান্তিতে তার চোখটাকে শীতল করে দেওয়ার জন্য যে পরিশ্রম করে প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল হয়েছেন, পিতার স্বপ্ন পূরণ করেছেন। এই স্বপ্ন পূরণের ব্যক্তি তিনি যেভাবে প্রজাতন্ত্রের সাথে কাজ করে যাচ্ছেন এবং প্রজাতন্ত্র নিয়ে যে কথাগুলি বললেন, যারা সফল হতে চান, সফল হওয়ার জন্য যে ধরনের কঠিনতম বাস্তবতা প্রয়োজন, যেভাবে দৃঢ়তা প্রয়োজন, যেভাবে অধ্যাবসায়ী হওয়া প্রয়োজন, আজকের আলোচকের জীবন হিস্টোরি থেকে কিন্তু দর্শক আপনারা অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন। ক্লাস 8 পর্যন্ত বিছানায় শুয়ে থাকা ছেলেটি কিন্তু আজকে বিসিএস ক্যাডার। এমনও দেখা গেছে ক্লাস 7-এ 0 পাওয়া মেয়েটি কিন্তু আজকে বিসিএস ক্যাডার। সুতরাং একটি পরীক্ষায় খারাপ রেজাল্ট হয়েছে বিধায় আপনি মন খারাপ করবেন না, বা যে সমস্ত অভিভাবকরা রয়েছেন, আপনার সন্তান একটি বার খারাপ রেজাল্ট করেছে বিধায় পরে ভালো রেজাল্ট করবে না, সে তার টার্গেটে পৌঁছতে পারবে না, এমনটি বলে আপনারা নিজের আগেই গায়েবের মালিক হয়ে যাবেন না। কারণ আপনি তো জানেন না আপনার সন্তানকে আল্লাহ তাআলা কোথায় রেখেছেন বা কিভাবে রেখেছেন। তাই তার জন্য আশাবাদী হন, তার পাশে দাঁড়ান, তার খারাপ রেজাল্ট হলে তার পাশে থাকুন, তাকে সহযোগিতা করুন। এমনটি যেন না হয় আপনার সন্তান আপনার কোনো কথার আঘাতে পড়াশোনা ছেড়ে দেয় বা বিশেষ কোনো কষ্ট পেয়ে আসলে ওই স্বপ্নটা পৌঁছতে না পারে। সেক্ষেত্রে সফল হওয়ার জন্য পিতা মাতা আত্মীয় স্বজন প্রত্যেকটা মানুষের কিন্তু দরকার একটা শিশুর পাশে দাঁড়ানো, একটা তার ছেলের পাশে দাঁড়ানো, তার মেয়ের পাশে দাঁড়ানো। এই বিষয়গুলো বোধহয় হোক। প্রজাতন্ত্রের যে আজকের যিনি কর্তা, একজন দায়িত্ব পালনরত দায়িত্বশীল ব্যক্তি, তিনি কথাগুলি বললেন, যদি শেখ হাসিনা যেভাবে চ্যালেঞ্জ নিয়ে বারবার মৃত্যুকে জয় করে, সাহস রেখে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি যেভাবে উন্নয়নগুলি করে যাচ্ছেন, সাম্প্রতিক সময়ে বিশেষ করে সেই বিশ্বব্যাংকের ফান্ডের ব্যাপারেও দেখা গেছে যে ওখানে 2 ধরনের গ্রুপ সমাবেশ করেছে। বঙ্গবন্ধু কন্যার আদর্শের যারা, তারা সমাবেশ করেছে, বিশ্বব্যাংক তাদের আবার আমাদেরকে ফান্ডিং করুক, আর যারা এই দেশের কল্যাণ চায়নি, যারা পদ্মা সেতু চায়নি, যারা উন্নয়ন চায়নি, তারা বলেছে বিশ্বব্যাংক যেন এখানে আর ফান্ডিং না করে। এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা বিশ্বব্যাপী যেগুলি চলছে, এগুলির প্রতি দেশের মানুষ আসলে কান দিবে কিনা, ভ্রুক্ষেপ করবে কিনা, উন্নয়নের ধারাবাহিকতার জন্য শেখ হাসিনাকে আসলে বারবার নির্বাচিত করা দরকার কিনা,
জাতিগত বোধোদয় আমাদের হওয়া দরকার কিনা, হরতাল মুক্ত, শান্তিময় একটি পরিবেশ মুক্ত, পরিবেশযুক্ত একটি বাংলাদেশ আমরা আসলে দেখতে চাই কিনা, এটি আমাদের প্রত্যেকের বোধোদয়ের মধ্যে হবে কিনা, এই সমস্ত প্রশ্ন আপনাদের সামনে রেখে আজকের মধ্যে বিদায় জানাচ্ছি। জনাব, আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। 30 সেকেন্ড আপনি কথা বলে দর্শকদের কাছ থেকে আপনি বিদায় গ্রহণ করুন, আমরা অনুষ্ঠানের সমাপ্তি টানছি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য। পরিশেষে যেহেতু একটা বিসিএস ক্যাডারদের স্বপ্ন জয়ের গল্প নিয়ে অনুষ্ঠানটি নির্মিত, আমি শুধু এটুকুই বলবো যে যারা আছি স্বপ্ন দেখি, তাদের ভিতরে শুধু একটা শব্দই যেন, একটা বাক্যই যেন অনুরণিত হয়, সেটা হচ্ছে আমিই পারবো। যদি এটা আমি বলতে পারি আমিই পারবো, এবং আমার প্রতি যদি আমার নিজের আস্থা, বিশ্বাস, চেতনা কাজ করে, তাহলে আমার সফল হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক সবাইকে সফল করুন, এই বলেই আমি শেষ করছি।